আমি থাইল্যান্ডের ব্যাংককে আছি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। ভাগ্যক্রমে আমার কাছে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, সাবেক অধ্যাপক জনাব মাইনুল আহসান খান। ওনাকে কাছে আমি জানতে চেয়েছিলাম বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি স্যার কিছু বলেন। আজকে দেশে যে পরিস্থিতি বিরাজ করতেছে, প্রতিটি সচেতন নাগরিক এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। দেশের জাতীয় জীবনের একটি ক্রান্তিকাল এটি। বিগত বেশ কয়েক দশক ধরে এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমাদের মাঝে যে উদ্বিগ্নতা, আমাদের মাঝে যে মতামত সৃষ্টি হয়েছিল, তার উপর ভিত্তি করে সরকার অত্যন্ত পরিষ্কারভাবে বলেছিল যে কোটা প্রথা আর থাকবে না। সেটিও হয়ে গেল আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশের সরকার এবং নেতারা কোনো কথাই রাখেন না, জাতির সঙ্গে ওয়াদা করেও রাখেন না, আর জাতির জন্য যে সমস্ত করণীয় কাজ সেগুলিও তারা করেন না। ছাত্রদেরকে আন্দোলনের মুখে ঠেলে দেওয়া হইল, ছাত্ররা বাধ্য হয়ে কোটা বিরোধী আন্দোলন করল। এটা মীমাংসিত একটা বিষয় ছিল, সেই মীমাংসিত বিষয়টিকে আবার বিতর্কিত করা হলো, ছাত্রদেরকে রাস্তায় নামানো হলো, ছাত্ররা দাবি করল শান্তিপূর্ণভাবে, আর সেই দাবি করা ছাত্রদের, বিক্ষোভরত ছাত্রদের উপর বাইরের গুন্ডাদের হায়ার করে এনে তাদের উপর আক্রমণ করা হলো, তাদেরকে নির্যাতিত করা হলো, তাদেরকে আহত করা হলো, তাদেরকে রক্তাক্ত করা হলো, তাদের চিকিৎসা ব্যবস্থা বাধা দেওয়া হলো, তাদেরকে গিয়ে মেডিকেলে পর্যন্ত আক্রমণ করা হলো। যখন তারা চিকিৎসারত অবস্থায় রয়েছে তাদেরকে চিকিৎসায় বাধা দেওয়া হলো। আর আমরা প্রথম কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজন শহীদ পেয়ে গেলাম। জাতির জন্য এটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্য সেটা ইতিহাস ঠিক করবে। আমরা সবাই জানি আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছিল। সেই ভাষা আন্দোলনের ফলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতেছি। সেই বাংলা ভাষা আজ এত দূর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আজকে যদি এই আন্দোলনকে আমরা নাম দেই তাহলে এটাকে মেধা আন্দোলন বলতে হবে। এই মেধা আন্দোলনে ছাত্রদের পরাজয় মেনে নেওয়া যাবে না, ছাত্রদের পাশে দাঁড়াতেই হবে, তাদেরকে অবশ্যই বিজয়ী করতে হবে। কারণ তাদের বিজয় জাতির বিজয়, এটা কোনো দলীয় আন্দোলন নয়, এটা সর্বস্তরের সকল মানুষের আন্দোলন, এটা প্রতিটি ছাত্রছাত্রীর আন্দোলন, এটা প্রতিটি অভিভাবকের আন্দোলন, এটা প্রতিটি শিক্ষকের আন্দোলন। সেই আন্দোলন করতে গিয়ে একের পর এক শহীদ হচ্ছেন ছাত্ররা। এই শহীদদের রক্ত বৃথা যাওয়া যাবে না। আজকে চারিপাশ থেকে জনগণের মধ্য থেকে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ইতিমধ্যে আমরা গণজাগরণের বহু চিহ্ন লক্ষ্য করতেছি। এই গণজাগরণকে সাফল্যমণ্ডিত করতে হবে। এই গণজাগরণকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দলীয় অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে ছাত্রদেরকে সমর্থন করতে হবে। ছাত্রদের এই দাবি যেহেতু যৌক্তিক, এই দাবি যেহেতু একেবারে অযৌক্তিক নয়, এখানে কোনো অযৌক্তিক দাবি নেই। সর্বোচ্চ হলে 5% কোটা রাখা যেতে পারে, সেখানে প্রায় 56% কোটা রয়েছে। এবং বারবার একই ব্যক্তি কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় কোটা ব্যবহার করে, চাকরির সময় কোটা ব্যবহার করে, পদোন্নতির সময় কোটা ব্যবহার করে, বিদেশে স্কলারশিপের জন্য কোটা ব্যবহার করে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশে আইন ব্যবস্থা এটা অ্যালাউ করে না, অ্যালাউ করতে পারে না। কারণ এটি আইনের একটি সুস্পষ্ট বিধি মালা লঙ্ঘন। যারাই জুরিসপ্রুডেন্স পড়েছেন, যারাই জানেন যে জুরিসপ্রুডেন্সের কিছু নিয়ম আছে আইন তৈরি করার, এই আইন তৈরি করার ক্ষেত্রে যারা দেখবেন যে সেই সাধারণ নিয়মগুলো, যে মানুষের প্রতি বৈষম্য করা হচ্ছে, একের পর এক কিছু মানুষকে, সাধারণ ছেলেপেলেদেরকে বৈষম্যের মোকাবেলা করা হচ্ছে। কাজেই এইটাকে, এই কালো আইনকে আর আইন হিসাবে মানা যাবে না। এর বিরুদ্ধে প্রয়োজনে গণরোষ দিয়ে, যদি এই সরকার রাজি না হয় তাহলে অন্য সরকার দিয়ে হলেও এই ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, যে দেশে কোনো কোটা থাকবে না। 5% কোটার সকলের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে,
আর 95% ক্ষেত্রে অর্থাৎ 95% ক্ষেত্রে মেধার ভিত্তিতে সকল ভর্তি সকল নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা এই প্রার্থনা করব যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আজকেও তারা মানুষ মেরেছে, আমাদের ছাত্রছাত্রীদেরকে শহীদ করেছে। তাদেরকে এই অপকর্ম থেকে, এই নৃশংস কাজ থেকে বিরত থাকার জন্য আমরা আকুল আহ্বান জানাচ্ছি, এবং তারা যদি বিরত না হয় তবে তাদেরকে বিরত করার সকল ব্যবস্থা পাকাপোক্ত করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের জনগণের বিজয়, ছাত্রদের বিজয় সুনিশ্চিত। তবে কত রক্ত ঝরবে তা আমরা জানি না। আল্লাহর কাছে তাই প্রার্থনা যেন অতি অল্পতেই আমাদের এই বিজয় আমাদের কাছে এসে ধরা দেয় এবং আমরা দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সমর্থ হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।